Hey, hello there, everyone. This is Habib Rahman, and we have Junaid and Shifa here. And this is the second episode of Habib the Consultant in channel. It's like a Creative Convo podcast. So previously আমরা এজেন্সিতে কিভাবে 10K এ মান্থ কেমনে হিট করা যায় এটার বটলনেক্স নিয়ে কথা বলছি আর নিয়ে কথা বলছি। সো এই এই পডকাস্টটা আরো ইন ডেপথে যাবে ওই টপিকেরই। আমরা সেলস নিয়ে একটু ইন ডেপথে কথা বলবো, আমরা আরো কিছু অবস্টাকলস নিয়ে কথা বলবো, এন্ড দেন আরো কিছু ফাইন জুস ড্রপ করবো। সো let's get started with everyone. So কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল? একটু ক্যাজুয়াল লাগে, ঠিক আছে? মানে let's talk about it. বেশি এই তো ভাই। না প্রফেশনাল না 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 আমাদের আমাদের টার্গেট গাইজ যারা দেখতেছে, আমাদের এই টার্গেটটা হইতেছে ইন জেনারেল যারা কিছুই করে না প্লাস যারা কিছু করে সবাইকে আমরা টার্গেট করতেছি, যেন সবাই কিছু না কিছু বুঝতে পারে। সো আমরা চেষ্টা করব যে সারফেস লেভেলেও আবার কথা বলতে, আবার একবার একটু ডিপেও ঢুকতে, যেন সবাই আর কি জিনিসটা বুঝতে পারে। সো দিন ভালোই যাইতেছে। মার্চ মাসটা একটু স্লো গেছিল এজেন্সির পার্সপেক্টিভে, বাট এপ্রিলের প্রথমটা ভালোই হয়েছে। লেটস সি এপ্রিলে কি হয়, এই তো দেখা যাক। বলো শিফা, কি অবস্থা বলো। আচ্ছা, আমার লাস্ট মান্থটা আমি অনেক ফাইট করছি, লাইক ক্লায়েন্ট আসছে গেছে এরকম একটা অবস্থা। তো ক্লায়েন্ট রিটেন করতে একটু সমস্যা হয়েছে, এখন আবার আস্তে আস্তে ভালোর দিকে যাইতেছে। এখন নতুন নতুন সিস্টেম ট্রাই করতেছি, এটা আমরা পুরো পডকাস্টে আলোচনা করবো কি কি সিস্টেম। সো এরকম ভাবে চলতেছে আর কি। আচ্ছা, রিসেন্টলি আমরা একটা ভিডিও এডিটিং এজেন্সি করছি। সো লেট মি স্প্রেড দিস আউট অ্যাজ ওয়েল। ভিডিও এডিটিং এজেন্সি একটা কমিউনিটি আমাদের এক ভাই কাজী সাফায়েত ভাই ইনিশিয়েটিভটা নিছে, এন্ড এখানে অনেক এজেন্সি ওনাররা আছে। যা ক্রাইটেরিয়া ইজ লাইক তোমার এজেন্সি মান্থলি লাইক মিনিমাম 2K, মিনিমাম 2 to 3,000 4,000 একটা রেভিনিউ আছে, and you guys are specifically video editing agency, তাহলে do let us know. I will try to drop the link below, or else আমাকে DM করতে পারো। the way of reaching me out আমি এখানে দিয়ে দিব, so that it's like qualified or something like that. তো yeah, let me know about it. কমিউনিটি আমরা অনেক বড় করতে যাচ্ছি আর কি। অলরাইট, আরেকটা হচ্ছে আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে পারি। গাইজ হু আর ডুইং 9 to 5 বাট স্টিল ওয়ান্ট টু রান an এজেন্সি, এটা পসিবল কিনা বা ইম্পসিবল কিনা আমরা একটু দেখবো। কারণ আমি চার্লি মর্গান একটা কোর্স করতেছি, এন্ড আই হ্যাভ সিন যে চার্লি মর্গান নাকি ওর ফার্স্ট 1 মিলিয়ন বানাইছে অ্যাপার্ট ফ্রম ডুইং হিজ 9 to 5। সো হি ওয়াজ, কিন্তু ওর ভিডিওটা আমি এক্সপ্লেনেশন দেখছি, হি ওয়াজ লিটারালি বিং এ রোবট ফর 1 year। মানে ওর কোনো ইমোশন নাই, কোনো ডিজায়ার নাই, কিছু নেই, এরকম করে কাজ করছে। আর এখন আমরা এটা নিয়ে কথা বলবো, বাট স্টার্টিং উইথ জুনায়েদ, যে মার্চে যে ড্রপ করছে তোমার, হোয়াট আর দ্য রিজনস, এবং এরকম যখন ফেস করো, মানে ইউজুয়ালি যখন ফেস করো এই টাইপের জিনিসগুলা, হাউ ডু ইউ কোপ আপ, লাইক টেকনিক্যালি, নট লাইক মাইন্ডসেট এরকম থাকতে হবে এরকম, মানে টেকনিক্যালি তুমি কিভাবে এই জিনিসগুলা ব্যাকআপ দাও? আচ্ছা, গ্রেট কোয়েশ্চেন। সো মার্চে আসলে যেই কারণে ড্রপ করছে আমি বলবো আসলে আমার নিজেরই। কারণ সামটাইমস দেখা যায় যে আমরা একটু কমফোর্টেবল হয়ে যাই যখন একটা সিলিং হিট করি। সো মার্চে আসলে ঈদ ছিল, এরপর আমার কয়েকটা কারণে আমার দাদু মারা গেছিল, এরপর দাদা ভাই মারা গেল, দুইবার হচ্ছে আমার গ্রামে যাওয়া হয়েছিল। সো এই যে কয়েকটা রিজনে আর কি আমার হইতেছে কন্টিনিউয়াসলি ওই যে ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারটা একটু ক্লোজ ছিল, এই জন্য আমি ইয়ে করতে পারি নাই। আর সেকেন্ড অফ অল, যেটা আমি ভাইয়ের সাথেও শেয়ার করছি ওই দিন প্রোগ্রামে, যে আমার টিমে কিউসি ছিল না। কিউসি মানে হচ্ছে কোয়ালিটি চেকার, বা বা যারা হইতেছে একটা ভিডিও ক্লায়েন্টের কাছে যাওয়ার আগে রিভিশন দেয়, ইন্টারনাল রিভিশন। সো এটা না থাকার কারণে আমার যেটা হয়েছে, একটা প্রায় লং টার্ম ক্লায়েন্ট যে হচ্ছে আমাদেরকে প্রায় 4K এর মতো দিত মান্থলি, সে চলে গেছে। কারণ হচ্ছে প্রায় অনেক বেশি স্পেলিং এর রিভিশন আসতেছিল। ইটস নট লাইক কোনো এডিটিং ওর অপছন্দ ছিল বা কোনো গ্রাফিক্স ওর অপছন্দ ছিল, এরকম না, জাস্ট বিকজ আমাদের স্পেলিং অনেক মিস্টেক ছিল, এটার কারণে চলে গেছে। সো পরে চিন্তা করলাম যে কিউসি যে ব্যাপারটা বা একজন প্রজেক্ট ম্যানেজার রাখার যে ব্যাপারটা খুব নেসেসারি। সেই জন্য এখন আমি ফুল টাইম একজন প্রজেক্ট ম্যানেজার আমাদের টিমে আছে, অ্যান্ড এই তো বোটল নেক্স। আর 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 কয়েকটা রিজনের মধ্যে আমি বলবো যে মার্চ মাসে আমি কিছু অ্যাড টেস্ট করতেছিলাম মানে আমার এজেন্সির জন্য। সো মার্চ মাস পুরাটা যাওয়ার পরেও ভালো কোনো ক্রিয়েটিভ আমি খুঁজে পাই নাই। বাট এই যে এপ্রিলের প্রথম দিকে এসে আমার অ্যাড থেকে একটা ক্লোজ হয়েছে, যেটা হইতেছে প্রায় মান্থলি $600 মতো দিবে, হুইচ ইজ অ্যামেজিং। এই তো মানে টেস্টের একটা ব্যাপার ছিল মার্চে, প্লাস হইতেছে নিজেও ঠিক মতো টাইম দিতে পারিনি এই দুইটা, আর লাস্টলি হইতেছে ওই যে কিউসির যে ব্যাপারটা। এই তিনটা বিষয়ের জন্যই আসলে বলবো যে মার্চে একটু ড্রপ করছিল, এই আর কি ভাই। আচ্ছা, সো ইটস বেসিক্যালি আফটার ক্লোজিং তোমার অপারেশনস একটু গ্লিচ আসছে, আর এটা হচ্ছে অপারেশনস এর আগে যেটা সেলস এ একটু মানে ল্যাক অফ এফোর্ট ছিল। আচ্ছা, ডোন্ট ইউ থিঙ্ক এটা আমরা পার্সোনাল ব্র্যান্ড দিয়ে এই জিনিসটা একটু ফিক্স করতে পারি, ওই যে আউটরিচের জিনিসটা? সো এটা নিয়ে একটু কথা বলবো, বাট আগে আমি একটু শিফা থেকে শুনি যে লাইক ওর মার্চের লো কেমনে হয়েছে, আর কেন হয়েছে, আর হাউ ডিড শি ব্যাক ইট আপ? সো আমার জিনিসটা একটু ইন্টারেস্টিং, কিভাবে আমি বলি।
সো ফার্স্টে আমি মার্চের শুরু থেকেই আমার প্ল্যান ছিল যে এই মাসে আমি ধুমায় আউটরিচ করব। সো আমি ওই যে আগে যে জিনিসটা করতাম বাল্ক আউটরিচ, ওইটাই স্টার্ট করছিলাম। ওইটা স্টার্ট করার পরে দেখলাম কি যে আগের মতো রেসপন্স পাওয়া যায় না। এখন এটা রিজন কি হতে পারে এটা আমার জানা নাই আসলে। এটা হতে পারে ওয়ার্ক ক্রাইসিসের কারণে বা অনেক রিজনই থাকতে পারে, তো এটা আমার জানা নাই। আমার তো অনেক পরে প্রিয় হয়েছে, মানে টু বি হ্যাঁ অনেস্ট ইমপ্যাক্ট করছে। পরে পরে আমি দেখলাম যে আচ্ছা এভাবে তো কাজ হতেছে না, আমরা ইমেলে ট্রাই করি। ইমেলে অনেকদিন ধরে করা হয়েছে না, মাঝখানে ইমেলটা আমার ড্রপ করছিল, এরপরে আর করা হয়নি। সো আমি তাড়াতাড়ি করে আমার ডোমেনের আন্ডারে অনেকগুলো ইমেল খুললাম, খোলার পরে ওয়ার্ম আপ শুরু করলাম। তো এখন আস্তে আস্তে ওইটা করতেছি। এখন মেইন যে জিনিসটা হচ্ছে যে আমি ওটা থেকে ওভারকাম কিভাবে করলাম, যে আমার দু একটা ক্লায়েন্ট চলে গেছিল মার্চের দিকে, তারপরে আমার অ্যাকুইজিশনের ধরেন কিছু মানে চিপ ক্লায়েন্ট আসছিল, মানে চিপ লিডস আসছিল, বুঝছেন। আচ্ছা তো ওটা থেকে আমি কোপ আপ করলাম কিভাবে, আমি হায়ার করা বাড়াই দিছি, মানে আমি কিছু ট্যালেন্টেড পোলাপান আনছি টিমের ভিতরে। সো ওরা জিনিসটা সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে। সো আই এম সো গ্ল্যাড দ্যাট আমি ওদেরকে হায়ার করতে পারছি। এখন মোটামুটি ওরাই রান করতেছে। করছো নাকি ওদেরকে স্যালারি বেস রাখছো? না না, প্রজেক্ট বেসিসে। প্রজেক্ট বেসিসে? বাট আমি ওদেরকে মানে 3 মাস ট্রাই দেখবো যে ওরা কিভাবে পারফরমেন্সটা কিরকম দেয়, ট্রেন করবো, এরপরে আমি স্যালারি বেসিসে নেওয়ার প্ল্যান করবো। আদারওয়াইজ এটা একটা লস প্রজেক্ট। আচ্ছা, one more thing, একটা কোশ্চেন আমার মানে মাথায় আসছে। The thing is, what you guys think? Should we be aiming for the high ticket clients for throughout the month, নাকি a mixture of high, mid, low? বোথ, এটা ডিপেন্ড করে যে আপনার মানে আপনি কি পজিশনে আছেন। এখন ধরেন আমাদের পজিশনে থাকলে আমাদের দুইটাই টার্গেট করা উচিত, মানে প্রায়োরিটি বেসিসে কোনটা আগে কোনটা পরে যাবে এটা ডিপেন্ড করে, বাট দুইটাই টার্গেট করা উচিত। কারণ আপনি একটা কথা বলছিলেন লাস্ট ইয়ারে যে মানে এজেন্সির যে আমাদের লো টিকেট চেক ক্লায়েন্ট গুলো লাইক 800-1000 ডলারের, ওরা হচ্ছে মানে এজেন্সির বার্নিং ফিউল। হ্যাঁ, এটা এটা মানে তো এই ইনিশিয়ালি। জিনিসটা আমি সবসময় মাথায় রাখি। বাট अगेन আরেকটা জিনিস হচ্ছে লাইক ইফ ইউ ওয়ান্ট স্কেল, টু বি অনেস্ট এদেরকে বেশি লিঙ্গারিং করা যাবে না, না এটা না, খেয়াল করছি। ওটা তো আছে। সো টপ টায়ার একটা এ ক্লাস টিম থাকতে হবে, আবার টপ মানে আবার একটা মানে নর্মাল মনে হচ্ছে বাংলাদেশি মানে পোলাপান নিয়ে, মানে অত হাই অ্যাম্বিশন নাই এরকম টাইপের। আমি ডিগ্রেড করতেছি না কাউকে, বাট অনেকে থাকে যে ভাই আমি এত প্রেশার হ্যাঁ নিতে যে আমরা হ্যাঁ পড়াশোনার পাশাপাশি হ্যান ত্যান বকিচুকি করবে। হ্যাঁ then আমি ভাই আমি বেশি প্রেশার নিতে পারবো না, বাট আই ওয়ান্ট টু ডু সামথিং, আই ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম ইউ। হ্যাঁ এরকম নিয়ে একটা টপ টায়ার টিম বানালে হবে কি, লো টিকিট গুলো ওরা ম্যানেজ করতেছে, ওরা একটা বার্নিং ফিউল আনলো, আর একটা হচ্ছে হাই টিকিট গুলো করলে আমাদের এজেন্সিটা স্কেল হলো। সো এটা একটা জিনিস। অ্যান্ড একটা জিনিস আমি খেয়াল করছি, মানে আমার সেলস কনসালটেশনে যখন আমি করি বিল বারাকাতে, এটা হচ্ছে অনেকে আসে সেলস কনসালটেশন আসে, কিন্তু ওদের ওই মোটিভেশনটা নাই, বা ওরা একটা অবস্টাকেলে পড়লে ভাই আমার দিয়ে মনে হবে না। আমি তোমাদের দুজনের অ্যান্সার থেকে যা বুঝলাম, when you guys face an obstacle, তোমরা কিন্তু বসে নাই। ওই যেমন জুনায়েদ আয়েশা, ওর গ্র্যান্ড প্যারেন্ট মারা গেছে, বাট স্টিল হি কেম আপ এন্ড ওই অ্যাড রান করছে, ট্রাই করতেছে, মানে নতুন একটা কিছু রিস্ক করতে ভয় পাইতেছে না। তবে শিফা অল অফ এ সাডেন একটা নিউ টিম নিয়ে মানে ইমেল টিমেল নিয়ে ফাটায় ফেলছে। আমি নিজেও আবার দুইটা কনসালটেশনে আবার ইনভেস্ট করছি, আমারও নিজেরও মার্কস খুব লো গেছে, খুব লো গেছে, খুব বাজে গেছে, মানে বললাম না। তো এইটাই মানে হইতেছে যে লো বলতে এমনও গেছে যে আমি তো মনে হয় ভাইকে শেয়ার করছিলাম যে আমার মার্চ মাসে খরচ কত রেভিনিউ কত এটা আমি ডিসক্লোজ করতেছি না, বাট প্রফিট ছিল মাত্র 60,000 টাকা। সো ভাই জানে যে আমি কোন লেভেলে ছিলাম। সো 60,000 টাকা প্রফিট ইজ নাথিং এজেন্সি ওয়ার্ল্ডে। সো ওইখান থেকে এখন মোটামুটি একটা স্কেলে চলে আসছে। 15x ড্রপ করছে। এক্স্যাক্টলি। ইভেন এরকমও হয়েছে যে মার্চ মাসে আবার আমি হায়ারিংও বেশি করছি। ইভেন আমি একটা ডিজাইনার রাখছি ফুল টাইম, যাকে 30,000 পে করতেছি। আচ্ছা স্যালারি বলা উচিত হয় না, আই এম ভেরি সরি ফর দ্যাট। এরপর একটা ইন্টার্নকে ফুল টাইম পে করতেছি, তাকে হায়ার করছি ইন হাউসে। তো এইটাই মানে একটা সার্টেন টাইপের আসলে রিস্ক নিতে মজা চলে আসে। সো 2 বছর আগে যেটা দেখা যেত যে $100 পকেটে আসলে $50 দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনবো, ওইটা কিনতে ভয় লাগতো। আর এখন মনে করেন যে পকেটে যদি $100 থাকে, ওইটা $90 খরচ করলেও আই হ্যাভ দ্যাট কনফিডেন্স যে নেক্সট মাসে আছে আই ক্যান মেক ফ্রম $100 to $500। সো We দ্যাটস দ্য know থিং আর কি। like we can make money, right? ওই ভয়টা এখন কাজ করে না আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ ওই ইয়াটা দিছে, স্কিলটা দিছে, বা ওই ম্যানেজমেন্ট স্কিলসটা দিছে যে না ফিগার আউট করতে পারি, মানে ওই ইয়েটা থাকে না, যে মানে সামহাও না কিছু একটা ম্যানেজ হয়ে যায় এট দি এন্ড অফ দ্য মান্থ, এটা খেয়াল করছি। সো আরেকটা জিনিস এবার একটু মানুষের যেটার জন্য বেশি মানে ইয়া পায়, টপ অফ দ্য এজেন্সি স্টাফ, এটা হচ্ছে সেলস। সেলস এর ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস আমরা অনেকে বলি ইমেল, যেমন নীলের সাথে যদি যে দেখা হয়েছিল, তো ও বললো যে একটা কথা বলছে, it's not the offer, it's not the email script, or it's not something else. ইটস নট দ্য সোশ্যাল প্রুফ, ইটস দ্য লিড। You are sending the email to, যে সে আসলে তোমার সাথে কথা বলবে কি বলবে না, বা তোমার সাথে ইয়ে করবে না। অফকোর্স দোজ থিং ম্যাটার্স, বাট দ্য থিং ফার্স্ট দ্যাট ম্যাটার্স ইজ লাইক আমি কোয়ালিফাইড লিডকে আমি ইয়ে করতেছি কিনা, ঠিক আছে? তো এই জিনিসগুলা ইয়ে আমার করতেছে। আবার ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি অনেক জিনিস ট্রাই করছি, আমার জন্য কিছু জিনিস ট্রাই হয়েছে, কিছু জিনিস হয় নাই।
সো স্টার্টিং উইথ শিফা। শিফার এক্সপার্টিস কোনটাতে? ইমেল, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম বা যেটাই হোক, এক্সপার্টিস কোনটাতে? এন্ড হোয়াট হ্যাভ ইউ সিন যে সবচেয়ে বেশি ভালো কাজ করে? বিকজ যারা এখানে পডকাস্ট দেখতেছে, অফকোর্স দে আর গোনা বি লাইক কিছু ভ্যালুর জন্য আসছে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে যখন আটকে যাবে, ডু টেক আওয়ার পেড কনসালটেন্সি, নো ওয়ারিস। বাট টপ অফ দি মানে সারফেস কিছু দাও, মানে সো দ্যাট মানে অ্যাটলিস্ট কেউ যদি ট্রাই করে, অ্যাটলিস্ট দে ক্যান মেক সাম মানি আউট অফ ইট, সো দ্যাট দে ক্যান বাই ইউর কনসালটেন্সি। করো, দেখো, মানে লেটস শেয়ার ইট। কোনটাতে তুমি এক্সপার্ট এবং আমি কোনটাতে সো আমার লাইফে যত হাই টিকেট ক্লায়েন্ট আমি ক্লোজ করছি সবগুলো আমার ইনস্টাগ্রাম থেকে আসছে। কিন্তু এটা আমি এখন মানে টু দিস ডেট আমি বুঝতে পারতেছি যে ইনস্টাগ্রামটাই মেইন না। আমার যদি ইমেইলে এক্সপার্টিস থাকে তাহলে আমি আরো অনেক দূর স্কেল করতে পারবো। এখন ইমেলও আমি আগে করতাম, ইমেল থেকে আমার অনেক হাই টিকেট না সরি, আমি মানে অনেক ফেমাস কিছু ক্লায়েন্ট আমি ক্লোজ করছিলাম, হ্যাঁ, ব্যাক ইন দ্য ডেজ। সো ইমেলও কাজ করে, বাট আগে যে অ্যাপ্রোচটা কাজ করতো ওইটা এখন আর করে না। সো এটা আমি নতুন করে শিখতেছি যে ইমেইলে এখন মানে কেমনে কি করা যায়। বাট আমার মেইন জিনিসটা কি ইনস্টাগ্রাম থেকে আমি আমার সব বেস্ট Do you think it's not the golden key rule or a system? It's more like understanding some principles যে ওরে এভাবে ধরতে হবে, ওরে এভাবে করতে হবে। আপনি তো সব প্ল্যাটফর্মে সব জিনিস পারবেন না। যেমন আপনি লিঙ্কডইনে একভাবে অ্যাপ্রোচ করবেন, ইনস্টাগ্রামে একভাবে করবেন, ইমেইলে আরেকভাবে করবেন, ফেসবুকে করলে আরেকভাবে করবেন। সো এটা ডিপেন্ড করে আপনি কোন প্ল্যাটফর্মে করতেছেন। The thing is, আমি জিনিস খেয়াল করছি, অনেকে 100টা 200টা ইমেল করে একটা রেসপন্স পায় না, আবার অনেকে 10-12টা ইমেল করলে 2-3টা মিটিং বুক হয়ে যাইতেছে। ক্লোজ না হোক কিন্তু 2-3টা মিটিং বুক হইতেছে। আমার ক্ষেত্রে আমি এটা খেয়াল করছি, আমার ক্ষেত্রে ইমেইলে আমার 10-15টা করলে আমার 2-3টা মিটিং বুক হয়। ক্লোজ ঠিক আছে, একটা হইতেছে বা ওই 3টা থেকে একটা হইতেছে না। 30 জনকে বা 40 জনকে রিচ আউট করার পর আমার 5টা ইমেল মানে 5টা মিটিং বুক হয়ে গেছে, 2টা ক্লোজ হইতেছে এরকম। সো এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস মানে অ্যাড করব, মানে যারা এজেন্সি বিজনেসে আসে মতো মনে করে যে আরে রাফেদ ভাই বড়লোক হয়ে গেছে, নীল নাফিস বড়লোক হয়ে গেছে, আইভান বা এরকম আরো অনেকে আছে বড়লোক হয়ে গেছে, তাহলে মনে এটা মানে ইজি মেক মানি অনলাইন, গোল্ড রাশ মনে করি। হ্যাঁ, ট্রাস্ট মি, এমনও সময় আছে যে তোমাদের মানে অনেক কিছু ট্রাই করতে হবে, টুইক করতে হবে, টুইস্ট করতে হবে। যেমন আমি চার্লি মর্গানের একটা কোর্সে আছি, চার্লি নিজেই কনফিউজ থাকে মাঝে মধ্যে যে এই ব্রাদার, আমি তোমাদেরকে যে মডিউলটা দিছিলাম লাস্ট উইকে, এটা আমাদের কিছু গ্লিচ আছে, আমি অনেক রিসার্চ করছি, করছি, আমি একটা ফিক্সড ভার্সন আনছি, এটা দেখো। সো ও কিন্তু এরকম করে, মানে ওর কমিউনিটিতে ও কিন্তু এরকম চেঞ্জ করে করে জিনিসগুলো দেখায়। সো দেখো, ও এত বড়, হি অলরেডি মেড লাইক মেবি $100 million a month, $100 million ও মানে করে ফেলছে লাইক উইদিন দিস টাইম। ওর মান্থলি এখন 700K to 900K এরকম ওর ক্লোজ হয়, বা 1 million ক্লোজ হয়। Still he is learning, still he is making courses, still he is showing. So যারা আসতেছো বিসমিল্লাহ করতেছো, তারা যদি মনে করে যে মানে আমি একটা টেকনিক শিখে 20 বছর খাবো, ইটস নট দ্যাট ফর হিম, ইটস ইম্পসিবল। কারণ এটা সিস্টেম স্যাচুরেটেড হবেই, নতুন সিস্টেম আসবে, এবং প্রতি 6-7 মাসে নিজেকে একটু আপডেট করতে হবে। এন্ড ভাই এখন ওটা 6-7 মাসও নাই, এখন 2-3 মাস। হ্যাঁ, এখন 2-3 মাসে যে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, ওভার মানে স্যাচুরেটেড হয়ে যায় সিস্টেম। আরেকটা জিনিস আমি বলবো, এটা থাকলে হয় কি, মানে আউটরিচ করা লাগে না, এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড। টু বি অনেস্ট, পার্সোনাল ব্র্যান্ড অনেকে, আমি একটা মানে আরেকটা কনসালটেন্টের নিছি, ও হচ্ছে মানে হি প্রমিসড মি টু মেক লাইক 20-30K ইন লাইক 3 months ফ্রম এ ভিডিও এডিটিং এজেন্সি। সো আমার ভিডিও এডিটিং এজেন্সিতে মানে উইদিন এ মান্থ মানে 20-30K স্কেল করে দিবে এরকম। হোয়াট হি টোল্ড মি ইজ 22-23টা ইনস্টাগ্রাম সেলস অ্যাকাউন্ট থাকার দরকার নেই, 2-3টা এমন অ্যাকাউন্ট বানাও যেগুলোতে ব্লু টিক থাকবে, এত ভালো ভালো কোয়ালিফাইড মানে ফিডব্যাক থাকবে, থাকবে যে তুমি যখন রিচ আউট করো, ক্লায়েন্ট যখন তোমার অ্যাকাউন্ট দেখে, দে ডোন্ট ফিল টু সে নো, আর একটা গালি দিয়ে চলে যাবে বা ব্লক করে চলে যাবে, এরকম যাতে ফিল না করে। ভাই গালি কিন্তু এমনিও দেয়, আমাদেরও ভেরিফাইড প্রোফাইল আছে, বাট গালি কিন্তু খাওয়া লাগে। কিন্তু তোমার যদি ভালো একটা ব্র্যান্ড থাকে, যেমন এই যে জুনাইদের আমি দেখছি, পার্সোনাল ব্র্যান্ড আমি দেখছি, খুবই আমার থেকে খুবই ভালো লাগছে। সো ওর কিন্তু অনেক মানে আমি কাজ দেখি, সো ও টপ টিয়ার মানে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে। আমি মাঝখান দিয়ে অফ করে দিছি, আমি কিন্তু ওরে বকা দিছি যে ভাই অফ করতে কেন, স্টার্টেড আবার কন্টিনিউ হবে। হ্যাঁ ভাই, আমি বলবো যে চোখ বন্ধ করে 2027 ডিসেম্বর পর্যন্ত দেখো, জাস্ট প্রজেক্ট, পাইলট প্রজেক্ট করতে থাকো 2 বছর কন্টেন্ট পোস্ট করতে থাকো। ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউর ফেট, আমারে বইলো
হুম। আমি লিটারালি লাস্ট পডকাস্টে আমি একটা করছি এন্ড আই ক্লোজ লাইক $6,000 এর মতন ওইটা থেকে। আমি প্রায় পাঁচটা মিটিং বুক হয়েছে আমার, ওইখান থেকে আমার 2টা ক্লোজ হয়েছে আর 3 জনকে ভাই, ফলো। এই জায়গায় হ্যাঁ আমি আরেকটা জিনিস অ্যাড করি যে আপনি যে বললেন $6,000 আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড থেকে ক্লোজ হয়েছে, তো এটা শুনে অনেকে মনে করবে কি যে ওয়াও $6,000, উনি তো মনে হয় আরেকজনের 50,000 টাকা দিয়ে কাজ করে বাকি সব প্রফিট। তো এটা আমিও ফার্স্টের দিকে আমি ওই জিনিসটা চিন্তা করতাম যে ও এজেন্সি আমি লোক দিয়ে কাজ করাবো, আমার তো কোনো প্যারা নাই, বুঝছেন? এইটা মানে চিন্তা করে অনেকে ঢুকবে, তো তাদের জন্য কিছু একটা বলেন। না না না, আচ্ছা এটা এই ক্ষেত্রে হয় কি তোমাদের কিন্তু প্রফিট মার্জিন থাকে, ইয়া থাকে। তো অনেক সময় হয় কি 50% বা 40%, অনেক কিছু কিছু প্রজেক্টে আবার 30%ও থাকে। আমি এমনও কাজ করছি যে মানে কাজ করার পরে আমার 17% ছিল বা 18% ছিল। বাট ডিমোটিভেট হওয়া যাবে না, এটা বুঝতে হবে যে ক্লায়েন্ট কেমন, ভ্যালু কেমন দিতে হবে। এখন মনে করো আমার একটা মানে এমপ্লয় বলতেছে, আমার একটা ক্লায়েন্ট আছে এক্স মেটা এমপ্লয়। তো ও আমার সাথে কাজ করার পরে ও 80,000 ফলোয়ার থেকে শুরু করছিল, এখন 102K ফলোয়ার হয়ে গেছে। তো এই জিনিসটা আমি কাজ করতেছি, ওর ওর প্রজেক্টে আমার লিটারালি 12% লাভ হইতেছে, 12 মানে পার্সোনালি আমার 12% লাভ হইতেছে। ডিমোটিভেটেড লাগছিল করে পর আমরা বলছি না দিস গাই ইজ ফেমাস, ওরে অনেকে চিনে, অনেকে শাউট আউট দিয়ে করে। আমি লাইগা থাকি, কেস স্টাডির জন্য ভালো হবে। আমি বান্দার সাথে লাইগা থাকি করি, করতে করতে আমার ওর থেকে আমি যে কেস স্টাডি পাবো, ওর যদি একটা পডকাস্টে আমি কথা বলতে পারি, ওর গ্রোথটা শেয়ার করতে পারি, আমি এটা ভাঙায় আরো বড় বড় আরো 4-5টা ক্লায়েন্ট আনতে পারবো। সো এই যে 12% হইলেও কিন্তু আমার ম্যানেজ করতে হইতেছে, কারণ আমার এখানে প্রায়োরিটি লেভেল অন্য জায়গায়। আবার অনেক ক্ষেত্রে 50% হইলেও আমার থেকে প্যারা লাগতেছে, কারণ একটা রিলে 10-12 টাকা করে রিভিশন দিতেছে, আমি ছেড়ে দিতেছি। তো অনেক হেডেক আছে, জাস্ট $6,000 থেকে যে আমি পুরো $6,000 আমার পকেটে ঢুকে গেছে না, এখানে লাইক $3,000 আমার খরচ, এরকম হইতে পারে, ঠিক আছে? সো রেভিনিউ যদি হুম। এক্সেস লেভেলে নিয়ে যাও, তখন অটোমেটিক তোমার ওই যে 50% কাটে, তোমার 15-20 লাখ টাকা থাকবে। কিন্তু 15-20 লাখ টাকা রাখার জন্য একটা এজেন্সি থেকে আই গেস তোমার 40-এর মতন তোমার হুম। রেভিনিউ লাগবে। সেলস থাকা লাগে। আচ্ছা, আমি গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন যে কোন প্ল্যাটফর্ম ভালো, এটার আগে অ্যান্সারটা দেই। সো এখন পর্যন্ত শিফার মতো আমিও মানে আমি তো ইমেল ট্রাই করি নাই। হ্যাঁ, ইমেল 2বার ট্রাই করছি। আমি মনে হয় শিফাকে শেয়ার করছিলাম যে ইট ওয়াজ জাস্ট ওয়েস্ট অফ মাই টাইম এন্ড মানি। ইনস্টাগ্রাম দিয়ে ট্রাই করছিলাম, আমার কিছুই হয় নাই। বাট ইনস্টাগ্রাম ইজ ডুইং অ্যামেজিং। আমি যখন এজেন্সি স্টার্ট করছিলাম ওই 5-6টা অ্যাকাউন্ট দিয়ে বাল্কে করতাম, ওখান দিয়ে ক্লায়েন্ট আসতো। বাট আফটার সার্টেন টাইম চিন্তা করলাম যে না, আমি বাল্কে করলে যেটা হয়, প্রাইস অবজেকশনটা সবচেয়ে বেশি আসতো মানে বাল্কে যখন করতাম, যে তোমাকে এত টাকা কেন দিব, ঠিক আছে, তুমি তো ইউএস প্রাইস চাচ্ছ, তুমি তো মানে ইন্ডিয়ান, মানে আমাদের তো বাংলাদেশ হিসেবে চাচ্ছ, আমাদের বলতে ইন্ডিয়ান, তো তুমি তো ইন্ডিয়ান হয়ে কেন ইউএস প্রাইস চাচ্ছ। তো এই জিনিসটা দেখার পর আমি হয়তো আমার পার্সোনাল ব্র্যান্ডের অ্যাকাউন্টটা খুলি। সো এখন আমি যেটা বলবো, মানে আমি যেটা স্ট্রংলি বলবো যে আমার পার্সোনাল ব্র্যান্ডে এমন না যে হাজার হাজার ফলোয়ার আছে, ইভেন মনে হয় কয়েকশো ফলোয়ার আছে, 100 ফলোয়ার আছে। অ্যাকচুয়ালি বাট দ্য ফ্যাক্ট ইজ, ওই পার্সোনাল ব্র্যান্ডিং থেকে আমাকে যেই ক্লায়েন্ট গুলা যত টাকা দেয়, আবার বলতেছি যত টাকা দেয়, ওইটা যদি অন্য কাউকে দেওয়া লাগতো, ওইখানে মিনিমাম 5 থেকে 6টা মিটিং করা লাগতো। আমার যেটা জাস্ট ডিএমএ দিয়ে দিতেছে। সো দ্যাটস দ্য পাওয়ার অফ পার্সোনাল ব্র্যান্ডিং। কারণ আমি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি, দে নোস ওকে দিস গাই ইজ অলসো পুটিং হিজ টাইম অন হিজ ব্র্যান্ডিং, অন হিজ ভিডিওস। সো হি ইজ লেজিট। আর কেস স্টাডি আর টেস্টিমোনিয়াল ওগুলো তো আছে। সো এটাই বলবো যে পার্সোনাল ব্র্যান্ডিং ইজ অ্যামেজিং, এই আর কি। ওকে। সো আমাদের আরেকটা টপিক হচ্ছে, অনেকে হয়তো লিড পাইতেছে, মিটিং এ আসতেছে, কিন্তু মিটিং ক্লোজ হইতেছে না। সো হোয়াট কুড বি দি বটলনেক, যে কারণে মানে মিটিং ক্লোজ হইতেছে না? হোয়াট কুড বি দি অবস্টাকেল যে কারণে ওদের কোয়ালিফাইড লিড আসতেছে কিন্তু ওদেরকে ট্রাস্ট করতেছে না? বেসিক্যালি কি ইয়া থাকে, আই নিড টু আস্ক মাই পার্টনার, আই নিড টু আস্ক মাই ওয়াইফ, আই থিংক দিস ইজ নট দ্য রাইট টাইম কমন ফর কমন হ্যাঁ, ইফ আই ডোন্ট হ্যাভ দ্য বাজেট, এটা সবচেয়ে মোস্ট কমন। for my maybe I can contact you after 3 to 4 months, এরপর হোয়াটসঅ্যাপে ফলো দিলে ইন্টারেস্টেড। এরপরে আরেকটা হচ্ছে কি যে I feel like it's not for me right now, এটাও আসে, I feel like it's not for me। তো এই টাইপের জিনিসগুলা অনেকে ফেস করে, এবং এটা হয় ট্রাস্ট ইস্যু থেকে। তুমি হয়তো এনাফ ট্রাস্ট দিতে পারো না বা এনাফ ভ্যালু দিতে পারো না কলেজে, যে কারণে ইয়ে হইতে পারে। আর আরেকটা জিনিস এখন দেখলাম যে একটা কলে কিন্তু হাই টিকেট ক্লোজ হয় না, যা দেখলাম। সো একটা থেকে 2টা লাগে, মাঝে মাঝে 3টাও লাগে। সো যারা বিগিনার ক্লোজ করতে পারতেছে না, মনে করো ক্লোজিং রেট হচ্ছে 30% এর নিচে, তো তাদের ক্ষেত্রে কি টাইপের মানে অবস্টাকেল তারা ফেস করতে পারে মনে হয়, এবং কিভাবে তারা এটা ওভারকাম করতে পারে স্টাডি ফ্রম জুনাইদ? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি বলবো যে রিসার্চ অন দ্য লিড। কারণ আমাদের যখন একটা ক্লায়েন্ট বুক হচ্ছে ক্যালেন্ডারে, আমার যেটা থাকে যে আমি ওদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা চাই। সো দেখা যায় যে ওই মিটিং এর 1 দিন থেকে 2 দিন আগে আমি ওর ইনস্টাগ্রাম প্রোফাইলটা চেক করি, ওরা কোথায় কোথায় যাইতেছে, কি কি করতেছে। সো একটা আইডিয়া আমি পাই মানে মিটিং এ যাওয়ার আগে।
সো প্রথমটা দিয়ে শুরু করি যে প্রাইস অবজেকশন। আমি ওকে জিজ্ঞেস করি যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্রোডাক্ট, ইজ ইট অনলি অ্যাবাউট দ্য প্রাইস অর ইজ ইট অনলি অ্যাবাউট দ্য ভ্যালু। এরপর ও যেটা বলে যে না, ইটস নট অ্যাবাউট দ্য প্রাইস, ইটস অ্যাবাউট দ্য ভ্যালু। পরে আমি বলি যে জিনিসটা ঘুরাই দেই যে দেখো যে তোমার নিশেরই এদের আমি কাজ করছি, এরা তো ভ্যালু পাইছে, এদের লিড আসছে, এরা দে কুড মেক মোর মানি, সো কেন তুমি পারবে না। হুম। সেকেন্ডটা হচ্ছে যে সবচেয়ে ফানি বাট ওয়ার্কস ফর মি, সেটা হইতেছে যে পার্টনার অবজেকশন। যে আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হইতেছে মেলরাই, মানে ছেলেরাই আসে। তো ওরা যখন বলে আই নিড টু টক উইথ মাই পার্টনার, সো আমি জিজ্ঞেস করি যে তোমার ফ্যামিলিতে হু ডু ইউ থিঙ্ক হু ইজ দ্য কিং, বলে যে আমি। তারপর বলে যে হু ডু ইউ থিঙ্ক হু হ্যাজ দ্য ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি, বলে যে আমি। তারপর বলে যে আমি একটা বলি, কোয়ার্ড বলি যে হ্যাভি ইজ দ্য ক্রাউন হু টেক্স দ্য মোস্ট অফ দ্য রেসপন্সিবিলিটিস। তারপর ওরা বলে যে ওকে ইউর রাইট, যে আমার নিজেরই তো রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত, যে আমি কি কিনবো বা মানে আমার এটা একটা বিজনেসের কোনটা গ্রোথ হবে। সাইকোলজিক্যাল গেম। ইটস অ্যাবাউট দ্য সাইকোলজি। আমি হয়তো ফ্রেমটা ঠিক মতো বুঝাতে পারিনি, বাট দ্য থিং হ্যাঁ ইজ হ্যাঁ, যে বুঝছি আমি এটা বুঝছি। আমি ওদেরকে এমন একটা পজিশনে নিয়ে আসি যে ব্রো, ইউ আর দ্য কিং, ইউ হ্যাভ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রেসপন্সিবিলিটি। সো তুমি যদি এইটা নাও বা আমার প্রোডাক্টটা নাও, ইট ইস দ্য বেস্ট ফর ইউর বিজনেস, এন্ড তোমার বিজনেস যদি ভালো হয় তোমার পার্টনারও ভালো থাকে। এখন তুমি কি এটা চাবা না? সো অবভিয়াসলি যে অ্যান্সারটা হয় যে হ্যাঁ অবশ্যই আমি চাবো। এরপর এটা ক্লোজ করার চেষ্টা করি। আর ভাই লাস্টের অবজেকশনটা কি ছিল জানি? প্রাইস, পার্টনার, আরেকটা কি ছিল? পার্টনার, আরেকটা হচ্ছে ওই যে ইটস নট দ্য রাইট টাইম ফর মি, পরে দিব। আমি 3 আচ্ছা মাস পর তোমাকে নক করবো বা চাপ। আচ্ছা আচ্ছা, সো এইখানে একদম ইজি এটা, সেটা হইতেছে যে আই টেল দেম অ্যাবাউট দ্য অপরচুনিটি কস্ট। আমি ওদেরকে বলি যে দেখো তুমি 3 মাস যদি পরে নাও, এই যে 3 মাসের যে টাইমটা যাইতেছে, এই 3 মাসের টাইমটাকে তুমি পরে ব্যাক পাবা। 3 মাসে তুমি যদি কাজ শুরু করতাম, আমি যদি তোমার ভিডিও এডিট করতাম, তোমাকে যদি আমি রেজাল্ট দিতাম, তোমার বিজনেস অ্যাটলিস্ট যদি 5x গ্রোথ না হইতো, অ্যাটলিস্ট 1x তো গ্রোথ হইতো। সো 3 মাসে তুমি 3x গ্রোথ হারাচ্ছ। সো ডু ইউ থিঙ্ক দিস ইজ সাস্টেনেবল, বা ডু ইউ থিঙ্ক দিস ইজ অ্যাকসেপ্টেবল ফর ইয়ার বিজনেস? ও ডেফিনেটলি বলছে না, দিস ইজ নট। দেন আমি ওকে বলি যে ওকে, লেটস ডু ফর দ্য নেক্সট 2 মান্থস। দেখো যদি কাজ না হয়, আই উইল ডু দ্য থার্ড মান্থ ফর ফ্রি অর অন 50% ডিসকাউন্ট, বাট ডেফিনেটলি উইল গেট দ্য রেজাল্টস, দেন আই ট্রাই টু ক্লোজ দেম, এই আর কি। আচ্ছা, আর শিফার ক্ষেত্রে তুমি এই তিনটা আচ্ছা, আমার ক্ষেত্রে আমি এই জিনিসটা না বলে, এটা তো জুনায়েদ বললোই, আমি বলি যে কি কারণে যে ফার্স্টের কয়েক মিনিটের মধ্যে ক্লায়েন্ট ইন্টারেস্ট হারায় ফেলে আপনি যখন মিটিং আনেন। তো এই জিনিসটা হচ্ছে আমরা অনেকেই এই ভুলটা করি, আমিও করছি একটা সময়, যে আমরা মানে বলি কি যে ক্লায়েন্টকে ফিচার্স গুলো আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি, যে যত ফিচার্স আছে তত ভ্যালু, ওরা হয়তো এটা চিন্তা করে, বাট এটা আসলে কোনোভাবেই না। আমরা আউটকামটা সেল করার চেষ্টা করবো এখন থেকে, যে আউটকাম মানে ও লেটস সে 3 মান্থস পরে ও কি এক্সপেক্ট করতে পারতেছে আমার কাছ থেকে, আমি ও 3 মান্থস পরে আমরা কি প্রমিস করতেছি, ওইটা সবথেকে বেশি ম্যাটার করে ইনস্টেড অফ দা লাইক কি বলে এটারে, মানে ফিচার্স। ফিচার্স as in like you're not showing yourself as a commodity, হ্যাঁ, let's say. কারণ ওরা তো জানেই না এটার মানে কি। আমি যদি বলি প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস, দাবিং কি জানি এসব না। তোমরা জানি না। হ্যাঁ, he doesn't give a shit যে মানে এটা কি হবে না হবে, মানে আমার জানার দরকার নাই তুমি কেমনে করতেছো। আর হাই টিকেট ক্লায়েন্টসরা কোনো মাইক্রো ম্যানেজ করতে চায় না। হ্যাঁ, এটা they are 100%। like videos. ওরা মাইক্রো ম্যানেজ করার দরকারই নাই। ওরা চায় মানে তুমি যা কিছু নাও সমস্যা নেই, যত টাকা লাগে আমি দেবো, সেটা নেই। আই নিড রেজাল্টস, এই আর কি। হ্যাঁ তুমি জানো তোমরা রিয়েল এস্টেটে কাজ করছো, ওই যে রায়ান সেরহান্ড নামের একটা রিয়েলটার আছে না, রায়ান সেরহান্ড। ও নেটফ্লিক্স টাইপের মানে মুভি টাইপের বানায়। ওই লোকের সাথে আমার কনভারসেশন হয়েছে জাস্ট বিকজ আমার সেলস স্কিল ভালো ছিল না দেখে আমি ক্লোজ করতে পারিনি। আই টোল্ড হিম যে একটা রিয়েল এস্টেটের জন্য আমি মানে রিয়েল এস্টেটের জন্য আমি $100 নিই। ও ডাইরেক্ট বলছি ইউ আর চিপ। তো কি আমি বলছে? ইয়েস ভাই, ইউ আর চিপ। হ্যাঁ ও ও ডাইরেক্ট এটা বলে মানে ইয়ে করে বলছে, মানে আমি পরে ওরা অনেক ফলো আপ টল আপ দিছি, কোনো রেসপন্স নাই। বাট রায়ান সেরান থেকে মানে রিপ্লাই পাওয়া মানে হ্যাঁ, ও বয়, এটাই তো অনেক বড় বিষয়। এটা ওরা যদি ক্লোজ করতে পারতাম আমি মানে রিয়েল এস্টেটের মানে আরো মানে সবগুলোর টান মারতে পারতাম, কিন্তু তখন আমার ক্লোজিং স্কিল এত ভালো ছিল না। এরকম একটা ভুল আমি করছিলাম মানে 6-7 মাস আগে। 6-7 মাস আগে আয় আয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি যে আমার একটা ক্লায়েন্ট আছে এজেন্সিতে, মোটামুটি বেশ হাই টিকেট। মানে একটা ক্লায়েন্ট যদি 4K দেয় অবশ্যই এটা হাই টিকেটই, ঠিক আছে? মানে একটা সোলো ক্লায়েন্ট, নট লাইক B2B অর সামথিং। আচ্ছা, তো ওর জন্য আমরা কাজ করতেছি প্রায় 6 থেকে 7 মাস। হ্যাঁ, সো ওর হচ্ছে একটা মর্টগেজ ইউটিউব চ্যানেল, ওইটার জন্য আমরা 8টা প্রায় লং ফর্ম ভিডিও এডিট করি। তো আমি লাস্ট 1-1.5 মাস দেখতেছি যে ওখানে কিন্তু আহামরি ভিউস নাই, মানে ম্যাক্সিমাম 300 থেকে 350 বা 500 ভিউ ম্যাক্সিমাম। আমি চিন্তা করতেছি যে ও মনে হয় চলে যাবে বা এরকম। সো আমার ওর ম্যানেজারের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। So আমি বলতেছি যে ব্রো কি অবস্থা, ইফ ইউ ক্যান ম্যানেজ আ টেস্টিমোনিয়াল অর কেস স্টাডি ফর মি, আমার জন্য খুব ভালো হয়। So ও দেখি ভাই সেই চিল। আমি পরে বললাম যে কি অবস্থা, মানে আমার ভিডিও গুলো কিরকম পারফর্ম করতেছে? বলে যে ব্রো, লাস্ট মান্থ উই জাস্ট ক্লোজ 200 লিডস অন দ্য মর্টগেজ নিশ এন্ড আই ডোন্ট ইভেন নো হাউ মাচ মানি উই মেড। So that's the thing of মানে posting videos.
তো এরপর মানে ও আমাকে পুরো একটা রেজাল্ট দিবে যে কত টাকা কামাইছে, কত লিড ইয়ে হয়েছে, এরপর এটা আমি একটা কেস স্টাডি বানাবো। এটার কথাই ভাই বলতেছিলাম যে ওই যে মর্টগেজ নিশ নিয়ে কি আমি আগাবো নাকি। তুমি মডারেট তাহলে ইয়েতে আগাও আর ইয়ে করো, ওই যে ওকে একটা পডকাস্টে আনো, এটা একটা ভালো কেস স্টাডি বানাও। দ্য মোমেন্ট ক্লায়েন্ট সেজ বাই হিমসেলফ ফ্রম হিজ মাউথ যে তোমার এই ভিডিও ইউজ করে আমি কত টাকা বানাইছি আমি নিজেও জানি না, ওটা হুক বানায় একটা রিল বানায় যদি ইয়ে করে দাও, ব্রো ইউ গোনা পুল এ লট অফ মর্গেজ লাইক ক্লায়েন্টস এন্ড অল। হুম হুম, দ্যাটস দ্য থিং। এটা করতে পারো। যেমন আমি দেবগড় পানিতে যে কাজটা করছি, আই এম ট্রাইং টু মেক এ কেস স্টাডি, মানে হিউজ কেস স্টাডি অফ ইট, বাট ও নিজেই তো সেলস মানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, তো ও চাইতেছে না যে ও আরেকজনের হেল্প নিয়ে যে গ্রো করছে এই জিনিসটা, মানে এটা বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আনতে পারতেছি না, বাট বেচারা আমার খুব ভালো একটা মানে লিড ছিল, কেস স্টাডি ছিল। যাই হোক, বাট উই আর ওয়ার্কিং উইথ এক্স মেটা এমপ্লয়ি না এক্স গুগল এমপ্লয়ি, তো ওরা খুব ভালো গ্রো করতেছে দেখি, ওরা আবার একটু হাম্বল আছে। আর ওরা হচ্ছে এআই নিশে, তো তো ওদের তো ইয়ানা মাথা ব্যথা নাই পডকাস্টে আসতে। হুম তো এদের ওকে টু অ্যাডমিট যে মানে ওরা হেল্প নিয়ে গ্রো করছে। বুঝতে পারছি। আচ্ছা এবার কি সেম সেম একটা জিনিস আমার সাথে হয়েছিল, যে এটা আমি হয়তো কালকে বলছিলাম তোমাদেরকে, যে আমার একটা ইউএস এর একটা ক্লায়েন্ট, তো ও হচ্ছে যে রিয়েল এস্টেট এজেন্ট, ও করছে কি ওর একটা ভিডিও, মানে ওরকম ভিউ হয় না কিন্তু, হ্যাঁ মাত্র 50,000 সাবস্ক্রাইবার আছে ওর চ্যানেলে, তো ওইটা থেকে $2.5 মিলিয়ন এর একটা মানে হোম সেল করছে। এখন আমি অনেক চেষ্টা করতেছি ওর একটা পডকাস্ট টাইপের বা 7-8 মিনিট অ্যাটলিস্ট একটা কি বলে যে এই টাইপের জুম মিটিং এ আনার, বাট ও আসবে না কারণ ও ব্ল্যাক। আচ্ছা এটা কি দেওয়া উচিত পডকাস্ট? হ্যাঁ দেই, সমস্যা নেই। আমরা পডকাস্ট ছাড়ি, আমরা কাট করি না কোনো। ও আচ্ছা, এডিট তো শিফা করবে, ইটস আপ টু ইউ। না রাখবো। আচ্ছা আচ্ছা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের নিয়ে কথা বলতেছিল, এটা হচ্ছিল ওই যে আমি বলি নাই ওই সময় যে লুম নিয়ে কিভাবে ইয়ে করা, আমি যেমন 10টা বা 12টা লুম করলে আমি রেসপন্স আমি আচ্ছা, এই জিনিসটা কিভাবে কাজ করে একটু শেখান আমাদেরকে। আচ্ছা এই জিনিসটা আমার আসতেছে ইমেল থেকে। ইমেল থেকে মেইনলি লুমের একটা স্ট্রাকচার আছে 2 মিনিটস এর স্ট্রাকচার। ফার্স্ট অফ অল আমি ভাই একটা পেইড কোর্সের একটা এলিমেন্ট এখানে ড্রপ করতেছি, যারা পডকাস্ট এখানে পর্যন্ত দেখছে ইউ গাইজ আর গোনা টেক ইট, ইউ গাইজ আর লাকি। সো জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল তুমি মানে একটা হুক দিবা, যে মানে প্রথমে যে ইয়ে আসে যে মানে তোমার যদি এখানে জাস্ট 2 মিনিটের একটা জিনিস আমি তোমাকে দিছি, তোমার যদি ভালো না লাগে ড্রপ মি ইউর লাইক পেপার লিঙ্ক, আমি তোমাকে একটা কফি পাঠিয়ে দেবো, না সমস্যা নাই। তো এটাতে একটা একটা মানে অ্যামেজিং একটা ইয়ে হইলো আর কি। সো হু এম আই, তো আমার ব্যাপারে একটু বললাম। তারপরে কেন আমার কথা শুনবা, কারণ আমি প্রিভিয়াসলি এরকম তোমার নিশে অবভিয়াসলি তুমি তো একটা আইসিপি ধরে আগাইতেছো, তো তোমার নিশে আমি এরকম 3-4 জনকে গ্রো করে দিছি, এই কারণে আমার ইয়েটিয়া আছে। গ্রো করে দেওয়ার পরে আমার যে মানে ওরা ভালো রেজাল্ট পাইতেছে, আমার দেখো ওদের সাথে আমার মিটিং হয়েছে এবং ওরা আমাকে মেসেজে ইয়ে দিছে, এগুলো এভিডেন্স একটা মায়ের ওয়ার্ডে রাখবা। রাখার পরে বলবা সেকেন্ড মানে মিডল অফ দ্য মিটিং থেকে শুরু করতে তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি। ওদের যে স্ট্র্যাটেজি গুলো কাজ করছে ওই সেম স্ট্র্যাটেজি গুলো আমি তোমাকে ফলো করে আমি ইয়ে করতে পারি। এবং প্রিভিয়াসলি আমি যেহেতু যেমন মর্টগেজের ইয়ের কথা বললাম, মর্টগেজে আমি 3-4টা ক্লায়েন্টকে হেল্প করছি এবং দে গট দ্য রেজাল্ট এন্ড ইট ওয়ার্কস, ইটস এ প্রুভেন সিস্টেম ফর ইউর আইসিপি এন্ড ইউর নিশ। সো আমি আমি 100% শিওর যে তোমার সাথে এটা কাজ করবে। ইফ ইউর ওপেন ফর ইট, ক্যান ইউ হ্যাভ এ কল এন্ড আই ক্যান এক্সপ্লেন মোর অ্যাবাউট ইট। আমি তোমার ইয়ার উপরে একটা এক্সটেন্সিভ জিনিস বানাইছি, এক্সটেন্সিভ একটা স্লাইড বানাইছি, এন্ড ইউ ক্যান বি প্লিজ। সো ইটস এ নো প্রেশার কল, তুমি আসো। এন্ড আসার পরে লাইক এন্ড अगेन আমি এন্ডিং উইথ ইট, তোমার যদি মনে হয় যে এই 2 মিনিটের লুমটা মানে ভালো ছিল না, সেন্ড মি ইউর পেপার লিংক, আমি তোমাকে কফি পাঠিয়ে দিছি, আল্লাহ হাফেজ, এরকম টাইপের কিছু। আল্লাহ হাফেজ বলা যাবে, বাই। Of course, guys gonna be like really excited about it. And দেখার পর ও যদি লুমের থেকে যদি মানে মিটিং এ আসলে ফার্স্ট মিটিং এ সেল করার দরকার নাই। ফার্স্ট মিটিং এ জাস্ট তোমার প্রিভিয়াস এজেন্সির সাথে তোমার কি সমস্যা হয়েছে, তুমি যত স্পেসিফিক কাস্টম এফর্ট দিবা তত ক্লোজিং রেটটা হাই হবে এবং তত তোমার ইয়ে হবে। আর অবজেকশন তো আছে, এগুলো তোমার ক্লোজিং রেটে তোমরা ফেস করতে পারবা। আচ্ছা, এই জায়গায় আমি একটা জিনিস শিখছিলাম কিছুদিন আগে। তো বাইরের দেশের একটা এজেন্সি ওনার, আমি নামটা বলতে পারবো না, ও মানা করছে। তো ওরা আমাকে একটা পেইড একটা কমিউনিটি থেকে একটা জিনিস শেয়ার করছে যে ওরা এটা ইমপ্লিমেন্ট করে রেজাল্ট পাইছে। তো এই জিনিসটা হচ্ছে, আপনি ক্লায়েন্টকে ধরেন মিটিং এ আনছেন, সো আপনি সব প্রকারের মানে আপনার যত নলেজ আছে সবকিছু শেয়ার করে দেবেন, কারণ ও এটা একা একা ইমপ্লিমেন্ট করতে পারবে না জীবনে। ওটা ইমপ্লিমেন্ট করতে হলে আপনার কাছেই আসা লাগবে। মানে ও মানে অ্যানালিসিস প্যারালাইসিস টাইপের রাখবে, মানে ভাই এত কিছু আমি কেমনে করবো একলা। হ্যাঁ, এত কিছু। আর আপনি যেটাই দেন, আপনি যদি বলেন যে আমি এডিট করে দিব বা আমি লেটস সে যে শুট করে দিব এন্ড দেন স্ট্র্যাটেজি বানাই দিব,
সো হুম। এটাও নিজের জীবনেও করতে পারবেন। আপনি কিভাবে বলবেন, আপনি পুরো প্রসেসরে বলে দেন, সমস্যা নেই, কিন্তু ও এটা নিজে কোনোদিনও করতে পারবে না, ওটা আপনার কাছে মানে ব্যাক আসা লাগবে এটা করার জন্য। তো ও লিটারালি ভালো হুক না হইলেও অ্যাটলিস্ট ইজ গোনা বি লাইক, দেখো দেখো জুনায়েদ, আমি এত প্রিমিয়াম আউটরিচ কারোর থেকে দেখি নাই, সো আমার ভালো লাগছে, অ্যাটলিস্ট টু এক্সপ্লোর দ্যাট আই উইল জয়েন ইউর কল। এরকম টাইপের রেসপন্স আমি অনেক পাইছি, যে এরকম টাইপের ওরা এফোর্টটাকে অ্যাপ্রিশিয়েট করে মানে মিটিং এ আসছে। তো মিটিং এ আসার পরে অফকোর্স ইউর নট গোনা সেল হিম অর হার, কারণ একটা দুইটা মিটিং তো লাগে। ওই ওকে ডায়াগনোস করবে যে ডক্টরের মতন, যে তোমার কি হইতেছে, বা কেন কেন তুমি আমাকে হায়ার করতে চাও, বা কেন তুমি ওই যে আগের এজেন্সির সাথে তোমার আসলে কি সমস্যা হয়েছিল, বা হোয়াট হোয়াট মেক্স ইউ থিঙ্ক যে মানে মেক্স এ গুড এজেন্সি, বা কি কি কোয়ালিটিস থাকা দরকার। সো অফকোর্স ভেন্ট করা শুরু করবে, র্যান্ট করা শুরু করবে যে আমি এটা পাইনি, ওইটা পাইনি, আমাকে ঠকাইছে, এইভাবে এইভাবে করছে, ইয়ে করছে। সো পরে স্ট্র্যাটেজি ইয়েটা করবা, এটা সিম্পল, সবাই আসলে এইগুলোই কমপ্লেন করে যে টাইম মতন কাজ দেয় না, ওভার প্রমিস করে বলছে, ইয়ে দেয় না। তো তুমি ওই স্ট্র্যাটেজিটা এভাবে সাজাবা এবং ওর জন্য যা কাজ করছে সব ইনফরমেশন তাকে দিবা। দেওয়ার পরে ওকে বলো যে লাইক আর ইউ ওপেন ফর এ 3 month সেশন অর সামথিং লাইক দ্যাট, এভাবে ইয়েটা করলা। করার পরে অফকোর্স হি অর শি ইজ গোনা বি লাইক হুকড। হয় তোমার সাথে কোনো অবজেকশন দিবে, এটা হ্যান্ডেল করতে হবে, আর নাহলে হয়তো তুমি যে ফ্রি ভ্যালু দিস সেটা কাজে লাগে কিছু জেনারেট করে তোমার সাথে আসবে, অর এলস আসবে না, এটা হইতেই পারে। সো টু বি অনেস্ট, লুম করলে 6-7টা ইমেল করলে, 6-7টা মিটিং এ আসলে 2টা কিন্তু ক্লোজ হয়। সো এটা কিন্তু হিউজ ক্লোজিং রেট। অনেকে কিন্তু 30টা করেও 2টা ক্লোজ করতে পারে না, 30টা মিটিং করে। সো তুমি যত কাস্টম ভাবে লিডকে সার্চ করে রিপ্রেজেন্টেশন বানায় লিডকে পিচ করবা, তত তোমার হায়ার চান্স অফ গেটিং দ্য ডিল ক্লোজ। কারণ তখন ক্লায়েন্টটা মনে করছে ও আমার জন্য এত এফোর্ট দিছে। এন্ড টু বি অনেস্ট, সেলস এর যত কাস্টমার কোয়ালিটি আর কোয়ান্টিটি এফোর্ট দিতে পারবা, তত ক্লোজিং রেট হাই হবে। তো লুক ওয়ার্কস, টু বি অনেস্ট। সেই ফ্রি ভ্যালু যারা এই পর্যন্ত দেখছে ডেফিনেটলি দে গট সামথিং আর কি। হ্যাঁ, দেখো সামথিং লাইক, তাদের যদি সমস্যা হয়ে থাকে, এটা এটা ডেফিনেটলি অ্যাটলিস্ট পডকাস্টে এই জিনিসটা ওরে কাজ দিবে। হুম আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে আমরা শেষ করতে চাই লাস্টে, এটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু স্কেল টু $30,000 a month on your video editing agency, what you should be doing crazily for the next 90 days, and what you জো- think যে তোমাকে দিবে, মানে $30,000 a month তোমাকে রেভিনিউ জেনারেট করে দিবে। ইফ হুম। এভরিথিং ইজ ওয়েল, লেটস সে দুনিয়াতে যুদ্ধ নাই, কিছু নাই, স্বাভাবিকভাবে দুনিয়া চলতেছে, তুমি এমন কি কাজ করলে উইদিন 90 days you can ensure $30,000 for your video editing agency? অ্যামেজিং কোয়েশ্চেন। সো প্রথমত, যদি কেউ এখানে কোয়েশ্চেনটার অ্যান্সার দুই ভাবে দেওয়া যায়, যে এক হইতেছে কেউ একেবারে সার্ফেস লেভেলে আছে আর কেউ অলরেডি ইন দ্য ওয়ে। সো যাদেরকে আমি বলবো যে একেবারে স্টার্ট করতেছে, 30-40,000 ইটস হিউজ, ঠিক আছে। সো তাদের আমি বলবো যে আপাতত টার্গেট করা উচিত হাউ টু মেক অ্যাট লিস্ট 1K to 5K, ঠিক আছে। সো এটার জন্য আমি বলবো যে ফার্স্টে, যদিও এখানে অনেকে ডিসএগ্রি করবে, বাট আমি এটা সবাইকে বলি যে লাইক ওয়ার্ক ফর ফ্রি। লাইক একদম প্রথম দিকে আমি সেম এটাই করছি, ওয়ার্ক ফর ফ্রি, গেট সাম টেস্টিমোনিয়াল, গেট সাম কেস স্টাডি, দেন ওইটা তুমি দেখায় আউটরিচ করবা যে আমি এই ক্লায়েন্টের জন্য এই রেজাল্টটা পাইছি, তোমার জন্য আমি সেন্ড করতে পারবো, লেটস বুক অন আ কল, যে ভাই যে লুমটা বললো, তখন এই স্ট্র্যাটেজিটা কাজ করবে। কিন্তু তোমার ক্লায়েন্টই নাই, তুমি ক্লায়েন্টকে বলতেছো ইয়ে করবা, এখন ফেক টেস্টিমোনিয়াল দিয়ে কত দূরই বা যাওয়া যাবে, ঠিক আছে না ভাই। মানে হইতেছে ওই টেক্সট বেস টেস্টিমোনিয়াল এখন আর কাজ করে না, যে ওই যে টেক্সট বেস আসলে 50টা 100টা টেস্টিমোনিয়াল বানাবো, এটা কাজ করে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আগের পডকাস্টেও মনে হয় বলছিলাম যে একটা ক্লায়েন্টকে আমি বলছি যে আমি তোমার জন্য কাজ করবো, লেটস ডু ইট ফর ফ্রি। সো ও হইতেছে মোটিভেশনাল নিশে ছিল, ওর জন্য আমি প্রায় ক্লোজ টু 1 মাসের মতো কাজ করছি, 1 থেকে 2 মাসের মতো। সো তখন হইতেছে প্রায় 50 to 60,000 থেকে ওর প্রায় ফলোয়ার আমি 100K প্লাস করে দিছি। এরপরে ও বলছে যে লেটস গো অন আ পেইড পেইড রিটেইনার। ওই ক্লায়েন্ট থেকে আমার জার্নি শুরু হয়েছে, ওই ক্লায়েন্ট আমাকে রেফারেল দিছে, রেফারেলটা গিয়েছিল একবারে B2B এজেন্সির কাছে, B2B এজেন্সি থেকে আমার কাজ পাওয়া শুরু হয়েছে, তখন একটু মোটিভেশন আসা শুরু করছে, এরপর হইতেছে আউটরিচ এন্ড আদার স্টাফস। এখন হইতেছে এটা বললাম যারা একদম সার্ফেস লেভেলে, এখন হইতেছে যারা অলরেডি অন দ্য ওয়ে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমার জন্য যেই ওয়েটা কাজ করতেছে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের, ইট ক্যান বি লুম, ইট ক্যান বি ইনস্টাগ্রাম আউটরিচ, ইট ক্যান বি লিঙ্কডইন আউটরিচ, এনিথিং যেটা কাজ করতেছে এটা তুমি 5x বাড়ায় দাও, দ্যাটস দ্য সিম্পল অ্যাডভাইস, ঠিক আছে। আমার জন্য যেমন আমি ইনস্টাগ্রাম আউটরিচ অনেক ভালো কাজ করে, এনি নিশ, বাট স্পেসিফিক্যালি B2B নিশে। আমার যখন সেলস ডাউন হয়ে যায় বা এজেন্সির অবস্থা খারাপ হয়ে যায়, আমি কি করি, ইনস্টাগ্রামের আউটরিচটা অ্যাটলিস্ট 2 to 3x বাড়াই দিই, দ্যাটস দ্য থিং। And Shifa, what? ইনস্টাগ্রামে আউটরিচ যদি তুমি বাড়ায় দাও, তাহলে কি তোমার মানে সাসপেন্ড করে দেয়, এরকম কোনো প্রবলেম হয়েছে? অ্যাকাউন্ট বাড়ায় মানে লিমিট বাড়ায় আর কি। হ্যাঁ, এটা হইতেছে লিমিট আচ্ছা, বাড়াই আমি account- বলবো, বাট এইখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা কি, আমি নিজে
যেটা করছি যে আমার নর্মাল যে অ্যাকাউন্ট গুলো আছে 5 থেকে 6টা, ওইখানে জাস্ট মনে করো যে ডেমো আকারে ভিডিও পোস্ট করে রাখছি, ফলোয়ার গুলা পেইড ফলোয়ার্স। সো ওখান থেকে যখন একটা সার্টেন টাইম পর আমি লিমিট বাড়াই দেয়, ওইটা ব্যান হওয়ার চান্স বেশি থাকে। বাট যেই অ্যাকাউন্টটা দিয়ে আমি মনে করো যে অর্গানিক্যালি পোস্ট করতেছি, এইটা দিয়ে আমি মনে করেন দিনে 50টা 60টা পর্যন্ত আউটরিচ করছি টানা 1 মাস, কিচ্ছু হয় না। আমি জানি না, ইট ক্যান বি এনিথিং। হয়তো বা ইনস্টাগ্রাম বুঝতে পারে যে ওকে দিস অ্যাকাউন্ট ইজ লেজিট, দিস অ্যাকাউন্ট ইজ লাইক সাসপিশিয়াস অর সামথিং, আমার জন্য এটা কাজ করছে। এটাই আর কি, এটাই আর কি। শিফা, হ্যাঁ, কন্টিনিউ করতেছিলাম। আচ্ছা, সো আমি আসলে কি বলবো যে আম, যে স্টার্ট করছে, লেটস সে আজকে একজন স্টার্ট করছে, জুনায়েদ যেটা বললো যে আজকে একজন স্টার্ট করছে, সো তার অ্যাটলিস্ট এটা চিন্তা করা উচিত না যে আমি আজকে 30K বা 10K হিট করবো। সে পারবেও না টু বি অনেস্ট 3 মাসের মধ্যে। এটা সম্ভব না, এটা সম্ভব না, কারণ আপনি চিন্তা করতেছেন যে এটা be real। আমি, হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করতেছেন যে আমি এরকম একটা কিছু সস পাওয়া যাবো যে সসটা অ্যাপ্লাই করলে আমি মানে 10K 5K বা লেটস সে 20K আমার চলে আসবে, এরকম না। এটার জন্য আপনার অনেক দিনের একটা মেন্টাল মডেল রেডি করা লাগে। ওটা অনেক বছরের একটা মেন্টাল মডেল রেডি করার পরে আপনি ওই স্টেটে যায় দাঁড়াবেন যেখানে আপনি 30K হিট করতে পারবেন। তো এটা বিষয়টা ওরকমই যে ফার্স্ট এর দিকেই আগে 1K হিট করার টার্গেট থাকতে হবে। আমারও ফার্স্টে 1K হিট করার টার্গেট ছিল, দেন আমি আস্তে আস্তে স্কেল করছি। আমার টার্গেট ছিল আমি কিভাবে একটা ম্যাকবুকের টাকা উঠাবো। ম্যাকবুক আর আইফোন 12 প্রো, তাও ইউজড, যেটার দাম ছিল 52,000 টাকা। সো ওইটা কিভাবে টাকা উঠাবো, ওইটাই প্রথম টার্গেট ছিল। এরপর আস্তে আস্তে স্কেল করছি, এই আর কি। সো আমি বলবো যে মানে সার্ফেস লেভেলে থাকলে একটা ছোট একটা দিয়ে ইট ক্যান বি $500 to $1,000। মানে আমি যেটা বলবো যে সবাইকে সাজেস্ট করি যে ভাই, জাস্ট মেক শিওর যে তোমার ব্যাংকে কোনো না কোনো উপায়ে একটা টাকা আসতেছে। যদি যখন টাকাটা ঢুকবে, মোটিভেশন ভাই এমনি আসবে, ওইটা ওই রিলস থেকে আসে না মোটিভেশন। সো এই আর কি। খালিদ ফারহান ভাই একটা কথা বলছিল যে আপনি যে অনলাইনে আসেন এবং আপনি $1,000 আর্ন করতে স্ট্রাগল করেন, দেন অনলাইন ইজ নট ফর ইউ। সো $1,000টা হচ্ছে প্রুভিং ইউরসেলফ দ্যাট ইউ আর কেপেবল এনাফ টু বি স্টেবল ইন দিস অনলাইন নিশ। সো নাহলে 1 লাখ যদি ক্রস করতে না পারো, যদি এটা অনেক হার্ড হয়ে যায় তোমার জন্য, তাহলে তোমার আসলে অনলাইন স্কিলস, তোমার সফট স্কিলের সমস্যা বা তোমার কোনো মানে কোনো তাড়াতাড়ি কোনো একটা জিনিস শিখার অ্যাবিলিটি কম, স্পিড কম, এই জিনিসগুলোতে আগে ওয়ার্ক করতে হবে। এটার জন্য কি করতে হবে? ভার্সিটির ক্লাবগুলোতে কাজ করতে পারো, ডিবেট ক্লাবে কাজ করতে পারো, মানুষের সাথে কাজ করতে পারো, ফ্রিতে বড় ভাইদেরকে লোগো টোগো প্রেজেন্টেশন স্লাইড বানিয়ে দিতে পারো। এভাবে করতে করতে স্টার্ট করতে পারো। সো অনেকে আছে যে হয়তো ট্যালেন্টেড বাট ডাজন্ট নো যে কিভাবে শুরু করবো বা 1 লাখ পাবো, ওই স্টেজে। আবার অনেকে আছে স্কিলে নাই। আমার জিজ্ঞাসা করে, ভাই ফ্রিল্যান্সিং করতে কি লাগে? একটা কম্পিউটার লাগবে নাকি কি লাগবে, আইডি লাগবে? এরকম কোশ্চেন আমি পাইছি। তো না না, অনেকে আমি আমার পরিচিত কয়েকজনের ভিতরে দেখছি, ওরা চিন্তা করে কি, ও ভাই বাংলাদেশে তো পেপাল নাই, আমরা কেমনে কি করব, আমাদের জন্য কিছু না। মানে ওরা চিন্তা করতেছে যে পেপাল যদি বাংলাদেশে থাকে তাহলে মনে হয় পেপালের ভিতরে অটোমেটিক দুনিয়া উল্টায় ভালো হবে। হ্যাঁ। তো তোমরা যারা এই লেভেলে আছে তারা ফ্রিতে কাজ করো, মানুষের সাথে বিষয় এবং নেটওয়ার্কিং করো, যে মানে যারা অলরেডি আছে। মনে করো তুমি 10 লাখ টাকা মাসে বানাতে চাও, তো তুমি অফকোর্স যে 9 to 5 জব করে এবং মাসে 1 লাখ 1.5 লাখ কামাইতেছে, ওর কাছে যায় সাজেশন পাবা না। ও হি বি লাইক, ভাই স্টেবল কিছু করো, ফ্যামিলিতে খাও, নাহলে দুনিয়া শেষ। আর যে অলরেডি 10 লাখ কামাইতেছে, তোমার ওই যে রিস্ক টেকিং টেন্ডেন্সিটা শিখাবে, মানি ম্যানেজমেন্ট শিখাবে, পিপল ম্যানেজমেন্ট শিখাবে, স্কিল অ্যাকোয়ারিং স্পিড শিখাবে, মানে অনেক টেকনিক্যাল টার্মস শিখাবে, এবং ওর সাথে থাকে থাকে তুমি অ্যাটলিস্ট 1 লাখ পর্যন্ত ইয়ে হয়ে যেতে পারবা। সো ট্রাই টু মিট আপ পিপল যারা অলরেডি ওই স্টেজে আছে, যারা অলরেডি এটা মেক করছে। ডোন্ট টেক অপিনিয়ন অর সাজেশন ফ্রম পিপল যারা অলরেডি ওইটাতে নাই। তারা অবভিয়াসলি তোমাকে ডিমিন করবে, ডিমোটিভেট করবে, আর বলবে যে হবে না, তোরে দিয়ে বাদ দে। এরকম ড্রিম শেয়ার করো না। আর অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রে যে এই জিনিসটা আমি ফলো করি, যে অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রে আপনার থেকে যে 2-3 লেভেল উপরে আছে তার অ্যাডভাইসটা নেন। আপনি যদি 100 লেভেল আপনার থেকে যে আগায় আছে তার কাছে আপনি কি কোয়েশ্চেনটা করবেন? লেটস সে আমার এই ইলন মাস্কের কাছে মানে সামনে ছেড়ে দিল যে তুমি যে 1 ঘন্টার ভিতরে যা কোয়েশ্চেন করতে পারো করো, তো আমার কাছে কোয়েশ্চেন করার মতো এরকম কিছু নাই। কোন লেভেলে চলে গেছে, তারা ভুলেও গেছে যে কেমনে 1 লাখ কামাইতে হয়। তারা এখন কথা বলে ধরে 100 মিলিয়ন 200 মিলিয়ন, তো ওর কাছে যায় বিলিয়ন এরকম বিলিয়ন ডলার্স ডিল করে। তো ওদের জন্য ওই তোমাকে গাইড করা যায় কেমনে $1,000 আর্ন করতে হবে, ওইটা ওরা টু বি অনেস্ট ভুলেই গেছে এটা কেমনে করো, ওদের ওইটা আসে না এখন। সো উপরে উঠে লাভ নাই টু বি অনেস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা আমার ক্ষেত্রে যেটা বলবো, আমি বলবো যে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি।
এবং আমি বলবো যে এই 3 মাসের মধ্যে পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করা দরকার। এই পার্সোনাল ব্র্যান্ডের ভিতরে হবে কি কোয়ালিটি কন্টেন্ট বাট নট কোয়ান্টিটি, কোয়ালিটি কন্টেন্ট ফর পার্সোনাল ব্র্যান্ড, লেটস সে ইনস্টাগ্রাম বা ইউটিউব। ইউটিউবে ধুমায় লং ভিডিও ছাড়ো, এক্সপ্লেনেশন ভিডিও ছাড়ো যে তুমি কিসে এক্সপার্ট এটা ছাড়ো। আর ইনস্টাগ্রামে মানে মানুষকে হুক করো, ওইটা হুক করে মানে কোয়ালিটি বা সুন্দর ডিজাইনওয়ালা এডিট দিয়ে হুক করে ইউটিউবে আনো, এরপরে কলে আনো। এই 3 মাস এটা করতে পারো। ইনস্টাগ্রামে কোয়ালিটি কন্টেন্ট, ইউটিউবে হচ্ছে লট অফ কন্টেন্ট উইথ ভ্যালু। সেকেন্ড করতে পারো আউটরিচের ক্ষেত্রে, যেহেতু তোমাকে কেউ চিনে না, ইউ আর স্টিল মেকিং দ্য ব্র্যান্ড ইন 90 days, সো ধুমায় আউটরিচ করো উইথ কোয়ালিটি। মানে মানে দিনের শুরুতে তোমার হচ্ছে ফ্রেশ চাটা খায়, কফি টফি খায়, যে ফ্রেশ মুডে যেটা শুরু করছো, যে আউটরিচটা করছো, ওইটার কোয়ালিটি যেমন হবে, দিনের শেষে যেমন 10 নম্বর 10 নম্বর আউটরিচটা মানে কাস্টমার আউটরিচটা বা 50 নম্বর কাস্টমার আউটরিচটা যাতে সেম হয়। এভাবে যদি কোয়ালিটি আর কোয়ান্টিটি পুশ করতে পারো উইদিন 90 days, 30K না হোক অ্যাটলিস্ট 10K তুমি ক্লোজ করতে পারবা, এটা ফর শিওর। এবং ওই ইনবাউন্ড লিড আসা শুরু হবে, বিকজ ইনস্টাগ্রামে তুমি যখন কোয়ালিটি কন্টেন্ট দেওয়া শুরু করো, আমাদের কিছু ক্লায়েন্ট আছে ওদের ফার্স্ট 5 ভিডিও দিয়ে ওরা 10 to 15,000 ফলোয়ার পেয়ে গেছে, এরকম অনেক ক্লায়েন্ট আছে। হয়তো লাখ হইতে পারে, অ্যালগরিদম হইতে পারে, বাট আমি দেখলাম যে যারা একটু আউট অফ দ্য বক্স যায় মানে কন্টেন্ট বানায়, এটা কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেট পেয়ে যায়। সো কিছু আউট অফ দ্য বক্স থিঙ্ক করা ইন টার্মস অফ এডিটিং বা কিছু, আমি ভিডিও এডিটিং এজেন্সির কথা বলতেছি। কন্টেন্টেড পুশ করো, কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি পুশ করো, এন্ড আস্তে আস্তে এআই জিনিসগুলো শেখা শুরু করো, যাতে তোমার হালকা একটু ক্যাশ হয়ে গেলে তুমি যাতে 7-8 জনের কাজ একটা টিম বাদে তুমি এক্সিকিউট করতে পারো একা উইথ এআই। সো এই 3টা জিনিসে ফোকাস করে 90 days এ কাজ করো, আই গেস ইউ ক্যান অ্যাটলিস্ট 30K না হোক 10K হিট করতে পারবা। আই থিঙ্ক দিস ইজ আপ, লাইক আমরা অলমোস্ট অনেকক্ষণ কথা বলছি, এন্ড লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন যে নেক্সট তোমরা কি টপিক নিয়ে শুনতে চাও। ইট ক্যান বি স্পেসিফিক কোন টপিকে, আমরা কিন্তু 2টা পডকাস্টে অনেক 3-4টা টপিকে র্যান্ডমলি অনেক কিছু বলছি, কিন্তু তোমরা যদি চাও যে কোন একটা স্পেসিফিক টপিকে আমরা একেবারে ডিপে যাই, হয়তো কোনো স্লাইডটা শেয়ার করতে পারবো না, কিন্তু আরো ডিপে চাইলে আমরা ওই ব্যবস্থাও করতে পারি, স্লাইডের ব্যবস্থা আমরা করতে পারি যদি মন চায়। করে আমরা মায়ের বোর্ড বানানো ইয়ে করলাম। কিন্তু তোমরা যদি চাও যে একটা ডিপ টপিকে কথা বলতে, বা নেটওয়ার্ক নিয়ে বা সেলস নিয়ে বা লুম নিয়ে আরো ইন ডিটেলস বা ইয়ে কিছু বা অপারেশনস নিয়ে বা এআই নিয়ে, লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন, আমরা এটা নিয়ে কথা বলবো নেক্সট টপিকে, নেক্সট এপিসোডে। এন্ড টিল দেন হ্যাভ এ নাইস ডে। এন্ড আর আমার কনসালটেশন কিনতে হবে সবার। আমারও কনসালটেশন কিনতে হবে, জেনাদের কনসালটেশন কিনতে হবে। না ভাই, আমার নাই, কারণ বাংলাদেশে আসলে কোর্স বিক্রেতাদের কিরকম না ছোট না, আমরা মানুষ যেতে কোর্স দেখে। বিক্রি করবো না তো, আমরা কনসালটেশন বিক্রি করবো, 1-to-1 কনসালটেশন। $100 per hour, $100 per hour. ইটস নো প্রেসার কল, আমরা জাস্ট অডিট করে দিব, কলে কি হয় আই ডোন্ট নো। That's the thing. আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Also another thing to note, to say যে হইতেছে পডকাস্টের নিচে আপনারা কমেন্ট করেন যে আপনারা কি টপিক নিয়ে পডকাস্ট চান, কারণ হ্যাঁ, আমরা হ্যাঁ, টপিক বের করতে অনেক প্যারা খাই। এই মিটিং শুরু হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত আমরা কোনো টপিক খুঁজে পাই নাই, পরে চিন্তা করলাম যে লেটস ফেস ইট, যা আসবে মাথায় ওটা নিয়ে কথা বলবো। So মানে put yourself in the uncomfortable situation. এক্স্যাক্টলি, সো কমেন্ট করেন যে কি জিনিস নিয়ে আপনারা জানতে চান, বা আমাদের পডকাস্ট গুলো ভালো হয়, উই উইল ট্রাই টু মেক পডকাস্ট অন দ্যাট টপিক। সো ইয়া, থ্যাংক ইউ এন্ড গুড বাই। আমি কিন্তু বাংলাদেশে কোনো কোর্স সেল করি না, কারণ আমি অনেক গালি খাবো আমি জানি। তো অনেকে আমাকে কিন্তু বলছে যে কোর্স বাইর করেন, বাট আমি নাই। বাট অ্যাগেন, তোমরা যদি কেউ কনসালটেশন চাও, দ্যাটস ইউর উইলিংনেস, আমি কিন্তু পুশ করতেছি না, আমি জাস্ট মজা করে পডকাস্ট গুলোতে বলতেছি, এটাই আর কি। হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস লাইফ এন্ড চিল লাইফ প্যারাহিন, এটা কি ইয়ে বলে নাকি লাইফ প্যারাহেন, ইয়া অন্তিক মাহমুদ। মাহমুদ বলে? ওকে, ঠিক আছে, বাই বাই।